বিএনপির অনেক নেতার মধ্যে, প্রভাবশালী নেতার মধ্যে যে কথার বৈপরীত্য আমরা লক্ষ্য করছি। যে মির্জা ফখরুল সাহেব এক কথা বলছেন, তারপরে সালাউদ্দিন এক কথা বলছেন, তারপর রিজভী সাহেব এক কথা বলছেন, তারপর আরেকটা লোক আছে ফজলুর রহমান বলে, এই লোকটা যে ছাত্রলীগ থেকে এসেছিল, এখনও তার মধ্যে সেই মুজিববাদী চেতনা রয়ে গেছে। সে আমাদের এই যে যুবক নেতাগুলোকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, আমি মাঝে মাঝে রাগ উঠে যায় আমার এই লোকটার কথা শুনলে। হঠাৎ করে কেন এত উত্তেজিত হলো, কেন এই ইউনূস সাহেবের সরকারের বিরুদ্ধে এত অপপ্রচারে লেগে গেল? আপনারা কেন বেগম জিয়াকে মুক্ত করতে পারেননি হরতাল করে? একটা তো হরতালও দিতে পারেননি। বালুর ট্রাক দিয়ে বেগম জিয়া, দেশনেত্রী বেগম জিয়াকে আটকিয়ে রাখলো বাসায়। কোথায় ছিলেন আপনারা তখন? বালুর ট্রাক সরাতে পারলেন না কেন? 16 বছর কেন, 1600 বছর যদি হাসিনা যদি ক্ষমতায় থাকতো, আপনারা তো সরাতে পারতেন না। তো আসলে এই ধরনের কথাবার্তা বন্ধ করে বিএনপি নেতৃবৃন্দের উচিত হবে ইউনূস সরকারকে যদি নিরঙ্কুশ সাপোর্ট দিয়ে যায়। রুমিন ফারহানা বলেছেন, দীর্ঘদিন ক্ষমতায় আঁকড়ে রাখলে জনগণ মেনে নেবে না। অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিতপূর্বক তিনি একথা বলেছেন। এ বিষয়ে আপনার মন্তব্য কি? শুধু রুমিন ফারহানা নয়, বিএনপির অনেক নেতার মধ্যে, প্রভাবশালী নেতার মধ্যে যে কথার বৈপরীত্য আমরা লক্ষ্য করছি। যে মির্জা ফখরুল সাহেব এক কথা বলছেন, তারপরে সালাউদ্দিন এক কথা বলছেন, তারপর রিজভী সাহেব এক কথা বলছেন, তারপর আরেকটা লোক আছে ফজলুর রহমান বলে, এই লোকটা যে ছাত্রলীগ থেকে এসেছিল, এখনও তার মধ্যে সেই মুজিববাদী চেতনা রয়ে গেছে। সে আমাদের এই যে যুবক নেতাগুলোকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, আমি মাঝে মাঝে রাগ উঠে যায় আমার এই লোকটার কথা শুনলে। আমি সঙ্গে ফেসবুক ওটা দেখি না, এটা অনেকে বিভিন্ন নামে তাকে সম্বোধন করছে, বিএনপি থেকে তাকে বহিষ্কার করার জন্য দাবি করছে। আসলে রুমিন ফারহানারা হঠাৎ করে কেন এত উত্তেজিত হলো, কেন এই ইউনূস সাহেবের সরকারের বিরুদ্ধে এত অপপ্রচারে লেগে গেল? আপনারা কেন বেগম জিয়াকে মুক্ত করতে পারেননি হরতাল করে? একটা তো হরতালও দিতে পারেননি। বালুর ট্রাক দিয়ে বেগম জিয়া, দেশনেত্রী বেগম জিয়াকে আটকিয়ে রাখলো বাসায়। কোথায় ছিলেন আপনারা তখন? বালুর ট্রাক সরাতে পারলেন না কেন? 16 বছর কেন, 1600 বছর যদি হাসিনা যদি ক্ষমতায় থাকতো, আপনারা তো সরাতে পারতেন না। আমাদের এই আমাদের ছেলের বয়সে ছাত্ররাই কিন্তু আন্দোলন করে, ছাত্র জনতা আন্দোলন করে এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট সরকারকে সরিয়েছে, হাসিনাকে পালাতে বাধ্য করেছে। অথচ রুমিন ফারহানারা, আমি ফারহানারা বললাম, অনেকে আছে যে এই সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এবং বিভিন্ন টক শোতে আমি দেখি যে মহিলা খুব একেবারে বিভিন্নভাবে কথা বলছে। কিন্তু আরেকটা কথাও কিন্তু উনি বলেছেন যে আমরা যেই হারে চাঁদাবাজি দেখছি, উপরমহলকে জানাচ্ছি, এই যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, আপনার দখলবাজি, উপরমহল কিছুই করছে না এদের বিরুদ্ধে। এই কথাটা কিন্তু রুমিন ফারহানা একটা টক শোতে বলেছে। তো আসলে এই ধরনের কথাবার্তা বন্ধ করে বিএনপি নেতৃবৃন্দের উচিত হবে ইউনূস সরকারকে যদি নিরঙ্কুশ সাপোর্ট দিয়ে যায়। ইলেকশন তো হবেই, ইলেকশনের জন্য এত পাগলামির কথা দরকারটা কি? ইলেকশন ছাড়া তো দেশ চলতে পারবে না। নির্বাচন তো ইউনূস সরকার দিবেন, কিন্তু সংস্কারটা প্রয়োজন। আপনি বলেন যে সংস্কার পরে আগে নির্বাচন, কেন রে বাবা? এই সংস্কার ছাড়া কি নির্বাচন হবে? 53 বছরে কোনো সংস্কার হয়নি। 53 বছর যে আপনি সংস্কার করবেন তার কি মানে আছে? সংস্কারটা হতে দিন, দেশটাকে একটা সুন্দর পর্যায়ে আনতে দিন। অর্থনীতি তো শেষ করে গেছে হাসিনা, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছিল, ব্যাংকগুলিকে আবার উনি সতেজ করছেন। ফুলের গাছ মরে গেলে যখন পানি দিয়ে আবার সতেজ করতে হয়, এরকম পানি দিয়ে ব্যাংকগুলিকে সতেজ করছেন উনি। এগুলি ঠিক করতে অসংখ্য বৈদেশিক ঋণ হাসিনা রেখে গেছে। এই ঋণগুলি পর্যন্ত 85,000 কোটি টাকা ঋণ এই 7-8 মাসের মধ্যে উনি পরিশোধ করে ফেলেছেন। রিজার্ভ বাড়ছে, রেমিটেন্স বাড়ছে। এগুলো তো আপনারা ক্ষমতা আসলে পারবেন না। আপনার এই যে 2026-এ আপনার এই যে রুমিন ফারহানার বোঝা উচিত যে সব শুল্ক যে মুক্ত ছিলাম আমরা, সব আবার নতুন করে ট্রাম্প তো 37% শুল্ক বসিয়ে দিয়েছে, এরকম অনেক দেশ ইউরোপিয়ান ইউনিয়ন বসিয়ে দেবে। সেগুলো একমাত্র এগুলো থেকে বাঁচবার রাস্তা হচ্ছে ইউনূস সাহেব ছাড়া কারো এই বিএনপির বা আওয়ামী লীগের কারণ, জামাতের কোনো নেতার কারণে এই যে শুল্ক ছাড় এটা আমরা পাবো না। ইউনূস সাহেবকে এইসব বিরক্ত না করে রুমিন ফারহানাদের উচিত এই সরকারকে সহযোগিতা করা। রুমিন ফারহানা আরেকটা অনুষ্ঠানে উনি বক্তব্য করেছেন, জামাত নেতা, উনি বিএনপির নেত্রী হয়ে জামাত নেতা মাসুদের পক্ষে ভোট চাইলেন।
এই বিষয়টিকে কিভাবে দেখছেন? কিভাবে একজন বিএনপি নেত্রী এবং সে কিন্তু একজন সংসদ সদস্য ছিলেন, মানে ইসের মানে ডাইরেক্ট ইলেকশন না, ইনডাইরেক্টলি যেটা সংরক্ষিত আসলে এমপি ছিলেন। তো ওনার মতো একজন নেত্রী যে ফ্যাসিস্ট সরকারের সময় বেশ উচ্চকিত কণ্ঠে উনি টকশো করতেন, হঠাৎ করে উনি চেহারা পাল্টালেন কেন? আমি আমি আশ্চর্য হয়ে যাই, জামাতের ইসলামের একজন নেতার জন্য উনি কীভাবে ভোট চাবে? তাহলে বিএনপির জন্য কে ভোট চাবে? জামাত ইসলামের আরেকজন এসে বিএনপির জন্য ভোট চাবে? আপনি যে জামাত ইসলামের নেতার জন্য ভোট চাচ্ছেন, তাহলে আপনি এখন আশায় বসে থাকেন যে জামাতের আমির আমাদের ডাক্তার শফিক একজন বিএনপির জন্য ভোট চাবে। এটা কি হতে পারে কোনো সময়? তার মতো এত উচ্চশিক্ষিত ব্যারিস্টার তো এই ধরনের কর্মকাণ্ড করবে আমরা তো আশাই করতে পারি না। জিয়াউর রহমানের পরে সবচেয়ে সফল ডক্টর মোহাম্মদ ইউনূস, ব্যারিস্টার ফুয়াদের এমন বক্তব্যে আপনি কি একমত? ব্যারিস্টার ফুয়াদের আমি অনেকগুলো বক্তব্য শুনি, ভালো লাগে। লোকটা বেশ উচ্চকিত কণ্ঠে কথা বলে এবং সত্যি কথা বলে। শহীদ জিয়াউর রহমান আমার একজন নেতাকে আমি আদর্শ মানি, আমার আইকন, সেটা শহীদ জিয়া। এই জিয়াউর রহমানকে অনেক বিশেষণে বিশেষিত করা যায়। উনি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, উনি সেক্টর কমান্ডার, উনি রাষ্ট্রপতি, অনেক গুণ আছে ওনার। দেশকে এই পর্যায়ে বিশেষ করে খালখাটা কর্মসূচি, একটা এত সুন্দর কর্মসূচি, 19 দফা কর্মসূচি, প্রত্যেকটা কর্মসূচি ছিল বাংলাদেশকে। এবং উনি যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের অবস্থান আজকে কোথায় যেত আপনি কল্পনাই করা যাবে না। সেই শহীদ জিয়ারকে এই ঘাতক এরশাদের পরোক্ষ সহযোগিতায় ঘাতকরা তাকে হত্যা করলো এবং বাংলাদেশকে হত্যা করলো। শহীদ জিয়াকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করেছিল তারা। শহীদ জিয়ার পরে তারপর আমরা আর কোনো উন্নতি দেখিনি, কোনো খালকাটা কর্মসূচি বেগম জিয়া সরকারও করে নাই, 19 দফার বাস্তবায়ন বেগম জিয়া সরকারও করে নাই। হাসিনা তো করবেই না। হাসিনা তো জিয়াউর রহমানকে একেবারে অখ্যাত মেজর বলে সম্বোধন করত। বেগম খালেদা জিয়াকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবার শ্রদ্ধার পাত্র, তাকে এতিমের টাকা চোর বলে সম্বোধন করত। ওই তো একটা বাজে মহিলা ছিল শেখ হাসিনা, মিথ্যাবাদী, খুনি, লম্পট, অসংখ্য বিশেষণে বিশেষিত করা যায় হাসিনাকে। এখন আমরা পেয়েছি আরেকজন নেতাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশকে আবার সেই একেবারে শেষ অবস্থা থেকে আবার নতুন করে উনি তুলে ধরছেন বিশ্ব দরবারে। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আল্লাহ তাকে লম্বা নেক হায়াত দরাজ করুক, সুস্থতার সাথে, যাতে উনি আরও 5 বছর উনি বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে বাংলাদেশ বিশ্বের নেতৃত্ব দিবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি
তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।